হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাহুল ডাব্লিউপি। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম প্রিভিয়াসলি, ডাব্লিউপি কনস্টেবল 2024 ইডাব্লিউ সংক্রান্ত মামলার পুঙ্খানুপুঙ্খ আমি তোমাদেরকে বাংলাতে বুঝিয়ে দেবো যে আমাদের হিয়ারিংয়ে কী হলো, জাস্টিস অমৃতা সিনহা কী রায় দিলেন এবং ভবিষ্যতে কীভাবে পিআরবি সেটা ডিফেন্ড করবে, আমি সেটারও একটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আমি তোমাদেরকে বলে দেবো। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি প্রথমেই বলে রাখি, এখানে এই ভিডিওর মধ্যে আলোচিত সমস্ত তথ্য সম্পূর্ণ ব্যক্তিগত মতামত কিন্তু পোষণ করে। এর সাথে প্রশাসনিক ও আইনত কোনো যোগাযোগ বা সূত্র নেই। মহামান্য আদালতের রায় এবং সরকার প্রদত্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং তথ্যই কিন্তু সর্বদা মান্য করা হবে এবং চূড়ান্ত বলে বিবেচিত হবে। তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তাহলে আজকের ভিডিওতে আমরা কী বলবো দেখো। আজকের ভিডিওতে আমরা প্রথমে আমরা দেখে নেব যে আজকের ভিডিওতে অনেকেই বলছেন যে ডাব্লিউবিপিআরবি নাকি সুপ্রিম কোর্টের নিয়ম ভেঙেছে এই রিক্রুটমেন্টে, ডাব্লিউপি কনস্টেবল 2024 রিক্রুটমেন্টে। আবার অন্যদিকে অনেকের দাবি পিআরবি সম্পূর্ণ আইন মেনে কাজটা করেছে। তাহলে সত্যিটা কি? চলুন তাহলে ধাপে ধাপে আমাদের পুরো ইয়েটা আমরা দেখে নিই যে আদৌ পিআরবি রুলটা ভেঙেছে বা রুলটা ফলো করেছে কিনা। তাহলে প্রথমে বুঝতে হবে যে বিতর্কটা কোথায়। ডাব্লিউপি কনস্টেবল 2024 আবেদন প্রক্রিয়া শুরু হয় 2024 সালে। ঠিক আছে, 2024 সালে আবেদন শুরু হয়। 2024 সালে আবেদন শুরু হয়ে আবেদন কতদিন পর্যন্ত চলেছিল? আবেদন মার্চ মাসে শুরু হয়েছিল এবং এপ্রিল পর্যন্ত চলেছিল। ঠিক আছে, এপ্রিল পর্যন্ত চলেছিল। তাহলে 2024 সালে যখন আবেদনটা শুরু হয়, 2024 সালে আবেদন শুরু হওয়ার সময় ডাব্লিউপিআরবি তাদের যে নোটিফিকেশন ইডাব্লিউএসের ক্ষেত্রে লিখেছিল ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট ভ্যালিড ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2023 অর 24 অর অনওয়ার্ডস। এই অর অনওয়ার্ডস শব্দ দুটোই কিন্তু আজকের বিতর্কের মূল কেন্দ্রবিন্দু। তার কারণ অনেক প্রার্থী 2024 সালে পরবর্তী সময়ে ইডাব্লিউ সার্টিফিকেট সংগ্রহ করেছেন এবং ইডাব্লিউএস ক্যাটাগরির সুবিধা দাবি করেছেন। এখন প্রশ্ন হলো, যখন ফর্ম ফিল আপ 2024 সালে হয়েছে তখন কি পরে তৈরি করা যে ইডাব্লিউ সার্টিফিকেট সেটা কি গ্রহণযোগ্য হবে কিনা? এবার নাকি এলিজিবিলিটি সেটা 2024 সালেই স্থির হয়ে গিয়েছিল। সুপ্রিম কোর্ট আসলে কী বলেছে? এখানেই সবচেয়ে বেশি ভুল তথ্য কিন্তু ছড়ানো হচ্ছে। সুপ্রিম কোর্ট কখনো বলেনি যে সব ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ডেটের ইডাব্লিউ সার্টিফিকেটই কিন্তু বাধ্যতামূলক, বরং সুপ্রিম কোর্ট বারবার একটি নীতি বলেছে। তাহলে নীতিটি কি? নীতিটি হচ্ছে ফার্স্টে হচ্ছে তোমার রিক্রুটমেন্ট রুলস দেখতে হবে। যদি রুলসে কিছু না থাকে তাহলে অ্যাডভার্টাইজমেন্ট দেখতে হবে, আর অ্যাডভার্টাইজমেন্টেও যদি কিছু না থাকে তাহলে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটকে কাট অফ ডেট হিসেবে ধরা হবে, যেটা ক্রুশিয়াল ডেট আমরা ধরছি। ঠিক আছে, এই নীতি সুপ্রিম কোর্টে বিভিন্ন গুরুত্বপূর্ণ রায় এসেছে। যেমন একটা উদাহরণ আমি তোমাদেরকে দিই, যেমন হচ্ছে ভূপিন্দর পাল সিং কেস, যেটা 2000 সালে। এই মামলায় সুপ্রিম কোর্ট কী বলেছিল? এলিজিবিলিটি নির্ধারণের জন্য প্রথমে রুলস এবং অ্যাডভার্টাইজমেন্ট দেখতে হবে। দেন রুলস বা অ্যাডভার্টাইজমেন্টে যদি নির্দিষ্ট তারিখ দেওয়া থাকে তাহলে সেই তারিখই চূড়ান্ত। রেখা চতুর্বেদীকে এসে কী বলা হয়েছিল? এই মামলায় আদালত বলেছিল যদি কোনো নির্দিষ্ট কাট অফ ডেট না দেওয়া থাকে তাহলে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটই সবচেয়ে যৌক্তিক তারিখ। রাকেশ কুমার শর্মা কেসে কী হয়েছিল? এই মামলায় একজন প্রার্থী অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটের পরে রিকোয়ার্ড কোয়ালিফিকেশন অর্জন করেছিলেন। সুপ্রিম কোর্ট বলেছিল যে না, যে তারিখে এলিজিবিলিটি থাকা দরকার সেই তারিখে যোগ্যতা না থাকলে পরে অর্জন করার যোগ্যতা গ্রহণযোগ্য নয়। এই রায় থেকে এলিজিবিলিটি মাস্ট এক্সিস্ট অন দ্য প্রেসক্রাইবড কাট অফ ডেট নীতি জনপ্রিয় হয় এখান থেকে। ঠিক আছে, তাহলে আমাদের তাহলে বর্তমানে আমাদের তাহলে পিটিশনার্সরা কী বলছে? যারা ইডাব্লিউএস নিয়ে আপত্তি তুলেছেন তাদের মূল যুক্তি হচ্ছে যে ফর্ম ফিল আপ 2024 সালে করানো হয়েছে। ফর্ম ফিল আপ যেহেতু 2024 সালে করানো হয়েছে, অনুযায়ী ফর্ম ফিল আপের ইডাব্লিউএস যে এলিজিবিলিটি সেটাও 2024 সালে কিন্তু থাকতে হতো। 2024-এর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকতে হতো, কিন্তু 2024-এর মধ্যে সীমাবদ্ধ নেই। তাহলে আমাদের পিআরবির যে নোটিফিকেশনটা আছে সেখানে আমাদের যেটা বলা যায়, কেউ যদি 2025 বা 26 সালে ইডাব্লিউএস সার্টিফিকেট বানিয়ে থাকে তাহলে সে 2024 সালে ইডাব্লিউএস ছিল না, এটা ওদের কিন্তু পিটিশনারদের মন্তব্য। তাই তাকে ইডাব্লিউএস ভ্যাকেন্সিতে গণনা করা উচিত নয়, এটাই পিটিশনার্সদের প্রধান যুক্তি। পিআরবির যুক্তি কী হতে পারে? এবার আসি পিআরবির সম্ভাব্য অবস্থানে। পিআরবি বলতে পারে আমরা কখনো বলিনি যে শুধুমাত্র অ্যাপ্লিকেশন ডেটের ইডাব্লিউএস সার্টিফিকেটই কিন্তু গ্রহণযোগ্য, বরং নোটিফিকেশনে স্পষ্টভাবে লিখেছি 2023-24 অর অনওয়ার্ডস, অর্থাৎ 2023-24 অথবা তার পরবর্তী ফাইন্যান্সিয়াল ইয়ারের সার্টিফিকেট গ্রহণযোগ্য, এবং ক্যান্ডিডেটরা এই শর্ত জেনে কিন্তু আবেদন করেছে। তাই আমরা মাঝপথে নিয়ম পরিবর্তন করিনি, বরং শুরু থেকেই নোটিফিকেশনে যা লেখা ছিল সেটাই অনুসরণ করছি। এবার আসল আইনি প্রশ্ন সেটা কোথায়? পুরো মামলার কেন্দ্রবিন্দু কিন্তু একটাই প্রশ্ন, 2023-24 অর অনওয়ার্ডস কথাটার অর্থ কী? এবার দুটি সম্ভাব্য ব্যাখ্যা আছে, যেটা ইন্টারপ্রিটেশন 1, পিটিশনার্সের ব্যাখ্যা অর অনওয়ার্ডস শুধুমাত্র সার্টিফিকেটের ভ্যালিডিটি বোঝায়, এলিজিবিলিটি কিন্তু অ্যাপ্লিকেশন ডেটেই স্থির হয়ে গেছে, তাই পরে ইডাব্লিউএস হওয়া যাবে না। এবং পিআরবির ইন্টারপ্রিটেশন যেটা, পিআরবির ব্যাখ্যা অর অনওয়ার্ডস মানে পরবর্তী ফাইন্যান্সিয়াল ইয়ারের সার্টিফিকেট গ্রহণযোগ্য এবং ইডাব্লিউএস ভেরিফিকেশন ইন্টারভিউ স্টেজ পর্যন্ত করা যেতে পারে। ঠিক আছে, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অনেকেই বলছেন যে পিআরবি সরাসরি সুপ্রিম কোর্টের বিরুদ্ধে গেছে, কিন্তু আইনি দৃষ্টিতে বিষয়টা এতটা সহজ কিন্তু নয়। কারণ সুপ্রিম কোর্টের নিজস্ব নীতিই বলে প্রথমে অ্যাডভার্টাইজমেন্টের শর্ত দেখতে হবে, আর এখানে ডাব্লিউপি পিআরবি নোটিফিকেশনের অর অনওয়ার্ডস ক্লজ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কিন্তু আদালতের সামনে মূল প্রশ্ন যেটা হচ্ছে, আদালতকে মূলত ঠিক করতে হবে ডাব্লিউপি পিআরবি নোটিফিকেশন কি ইচ্ছাকৃতভাবে পরবর্তী ফাইন্যান্সিয়াল ইয়ারের ইডাব্লিউ সার্টিফিকেট গ্রহণের সুযোগ দিয়েছে, নাকি এলিজিবিলিটি 2024 সালে স্থির হয়ে গিয়েছিল? এই প্রশ্নের উত্তরই মামলার ভবিষ্যৎ নির্ধারণ করবে। ঠিক আছে, বর্তমান পরিস্থিতি নিশ্চিতভাবে বলা যায় না যে পিআরবি সুপ্রিম কোর্টের নিয়ম ভেঙেছে, আবার এটা বলা যায় না যে পিটিশনার্সের যুক্তি সম্পূর্ণ ভুল।
দুই পক্ষেরই কিন্তু আইনি ভিত্তি রয়েছে। পিটিশনার্স ভরসা করছে কাট অফ ডেট প্রিন্সিপালের ওপর এবং পিআরবি ভরসা করছে নোটিফিকেশনের 2023-24 আর অনওয়ার্ডস ক্লজের উপর। এখন আদালত কোন ব্যাখ্যাকে গ্রহণ করবে সেটাই হচ্ছে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। 20 জুলাই আমাদের নেক্সট হিয়ারিং আছে। এটা বড় ভূমিকা হতে পারে। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত এবং কোর্টের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত বলে বিবেচিত হবে। আমি তোমাদেরকে আরেকবার বলে দিলাম। দেখো এবার আমি কিছু মানে নীতির কথায় আসি। এবার আমি কিছু নিয়মের কথায় আসি, যেটা আমি পার্সোনালি এগুলো একটু আইডেন্টিফাই করেছি। সুপ্রিম কোর্টের একটা অত্যন্ত বিখ্যাত আইনি নীতি রয়েছে, একটা ল রয়েছে। কী ল? এই লটা কিন্তু তোমরা শুনে নাও। যদি কোনো প্রার্থী নোটিফিকেশনের নিয়ম জেনে বুঝে পরীক্ষায় বসে, নোটিফিকেশনের নিয়ম জেনে বুঝে পরীক্ষায় বসে এবং প্রতিটি ধাপে অংশ নেন এবং শেষে ফেল করেন, তবে ফেল করার পর তিনি আর বিজ্ঞপ্তির নিয়মকে বা অনওয়ার্ডস বা এডিট উইন্ডো আদালতে চ্যালেঞ্জ করতে পারবেন, বা যে কোনো নোটিফিকেশনকে, যেমন আমাদের ইন্টারভিউতে মানে আমাদের যে ভাইবা হয়েছে, ভাইবার যে ভাইবার নোটিফিকেশনকে কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, চ্যালেঞ্জ করতে পারবে না বা পারে না। এটা কিন্তু এবার পিটিশনাররা পরীক্ষা দিয়েছেন, পিএমটি দিয়েছেন, অর্থাৎ তারা বোর্ডের সমস্ত নিয়ম মুখ বুঝে মেনে নিয়েছিলেন। এখন ফেল করার পর বা কম নম্বর পাওয়ার পর তাদের মনে হয়েছে নিয়মটা ভুল, আদালত এই দ্বিচারিতা মানে এই যে নিয়মটা আদালতের মানে পিআরবি এটা দ্বিচারিতা করছে, তাহলে আদালত এই যে কেসটা বা এই যে মানে বক্তব্যটা এটা কিন্তু প্রত্যাখ্যান করবে। এবার আদালতে বোর্ড যখন দেখাবে যে এই পিটিশনারদের নম্বর এতটাই কম যে নতুন ইডাব্লিউএস প্রার্থীদের বাদ দিলেও এরা কোনোদিন চাকরি পাবে না, তখন কিন্তু আদালত স্পষ্ট জানিয়ে দেবে এই নিয়োগ প্রক্রিয়া আপনাদের সরাসরি, যেমন যেটা কালকে ম্যাডাম আমাদের বলছিলেন, জাস্টিস অমৃতা সিনহা, যেটা বলছিলেন যে আপনাদের কী লাভ, যে আপনাদের কী স্বার্থ আছে এর পেছনে, যদি ওটা হয় তাহলে আপনাদের কী লাভ হচ্ছে। তো সেই কথাটাই যে এখানে নিয়োগ প্রক্রিয়া আপনাদের কোনো সরাসরি স্বার্থ নেই, নিজেরা চাকরি পাওয়ার যোগ্য না হয়ে শুধু অন্যদের চাকরি নষ্ট করার উদ্দেশ্যে করা মামলাকে আদালত কখনোই কিন্তু প্রশ্রয় দেবে না। তাহলে এটা একটা প্লাস পয়েন্ট, আমাদের এখানে একটা প্লাস পয়েন্ট হয়ে গেল, 1 নম্বর আমরা প্লাস পয়েন্ট কিন্তু এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এরপরে আরেকটা নিয়ম কি, এটাকে ডিরেক্টলি বলে ডক্ট্রিন অফ প্রমিসরি এস্টোপেল। ঠিক আছে, ডক্ট্রিন অফ প্রমিসরি এস্টোপেল কি? আইনি নিয়ম অনুযায়ী বোর্ড নিজে বিজ্ঞপ্তি দিয়ে যে নিয়ম সাধারণ প্রার্থীদের মেনে চলতে বলেছে, ঠিক আছে, যে বিজ্ঞপ্তি নিয়ে যে নিয়ম সাধারণ প্রার্থীদের মেনে চলতে বলেছে, তো মাঝপথে মানে ধরো এই যে একটা পুরো ফেজ আমাদের চলছে, এরকম চলছে, মাঝখানে মানে এইখানে মাঝপথে বা ভেরিফিকেশনের সময় সুপ্রিম কোর্টের অন্য কোনো সাধারণ কাট অফ ডেটে অজুহাত দেখিয়ে তারা সেই নিয়ম থেকে পিছিয়ে যেতে পারবে না। ঠিক আছে, সুপ্রিম কোর্টের একাধিক সাংবিধানিক রায়, যেমন বিখ্যাত মাধব ভার্সেস স্টেট অফ হরিয়ানা বা মারিপাটি নাগরাজা মামলা পরিষ্কার বলে দিয়েছে, যারা পরীক্ষায় ফেল করেছে বা পিএমটি পার করতে পারেনি, নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার পর তাদের কোনো আইনি অধিকার না আদালতের দ্বারস্থ হওয়ার। ঠিক আছে, কোর্টে বিআরবি যখনই দেখবে যে মামলাকারীরা নিজেরা ইন্টারভিউয়ে যোগ্যতায় অর্জন করতে পারেনি, আদালত তখনই মামলাটি খারিজ করার পক্ষে রায় দেবে। এবার সুদীপ্ত চক্রবর্তী যে মামলা, সুদীপ্ত চক্রবর্তী আদৌ লিস্টে নাম আছে কিনা, তোমরা যে পিএমটির আমাদের লিস্টে প্রকাশ হয়েছিল একবার কিন্তু দেখে নিও তোমরা চেক করে। ঠিক আছে, এবার সুপ্রিম কোর্টে একাধিক বিখ্যাত রায়, যেমন ধরো এই যে স্টেট অফ বিহার ভার্সেস মিথিলেশ কুমার, রঞ্জিত সিং করদাম ভার্সেস স্টেট অফ হরিয়ানা, স্পষ্ট বলা আছে যে কোনো নিয়োগ প্রক্রিয়ায় মূল বিজ্ঞপ্তির মানে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন, যে মূল বিজ্ঞপ্তির যে শর্তাবলী সেটাই কিন্তু শেষ কথা, এবং বোর্ড যদি নিজে বিজ্ঞপ্তিতে কোনো নিয়মের ছাড় বা রিল্যাক্সেশন দিয়ে থাকে তবে তা সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী নয়। ঠিক আছে, সুপ্রিম কোর্ট বলে নিয়োগের বিজ্ঞপ্তি হলো একটি আইনি চুক্তি। পিআরবি তাদের 2024 সালের মূল বিজ্ঞপ্তিতে একদম কালো কালিতে লিখে রেখেছে যে প্রার্থীরা 2023 বা 23-24 অর অনওয়ার্ড স্টিল দ্য ডেট অফ ইন্টারভিউ পর্যন্ত মানে সময় ইডাব্লিউ সার্টিফিকেট জমা দিতে পারবে। ঠিক আছে, বোর্ড পরে নিজের তৈরি এই নিয়মে কোনো বদল করেনি, বরং বিজ্ঞপ্তির শর্ত, ইন্টারভিউ যে নোটিফিকেশন সেখানে কিন্তু অক্ষরে অক্ষরে পালন করেছে। তাহলে এখানে আমাদের একটা প্লাস পয়েন্ট এখানে আমাদের হয়ে গেল। ঠিক আছে, এখানে একটা প্লাস পয়েন্ট হয়ে গেল। তাহলে এডিট উইন্ডো এবং সুপ্রিম কোর্টের যে সমতার অধিকার, আর্টিকেল নাম্বার 14 সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ার সব প্রার্থীকে সমান সুযোগ দিতে হবে। পিআরবি যখন অফিসিয়ালি এডিট উইন্ডো খুলেছিল, আমাদের তো আর কিছু আলাদা করে ছিল না, যারা আমরা তো আর ভাবিনি যে আমাদের এডিট উইন্ডোতে ইডাব্লিউএস এর অপশানস আসবে। ঠিক আছে, যারা করেছি তারা আমরা আনএক্সপেক্টেডলি করেছি, তাহলে যখন আমরা সুযোগ পেয়েছি আমরা করবো না, কেন করবো না, আমরা করেছি। এবার এডিট উইন্ডো যখন পিআরবি যখন অফিসিয়ালি এডিট উইন্ডো খুলেছিল তখন তারা গোপনে কাউকে সুযোগ দেয়নি, রাজ্যের সমস্ত প্রার্থীর জন্য ওটা ওপেন উইন্ডো ছিল। ঠিক আছে, সমানভাবে সমস্ত প্রার্থীকে সমানভাবে ক্যাটাগরি পরিবর্তনের এবং ইন্টারভিউ দিন পর্যন্ত নতুন সার্টিফিকেট আনার কিন্তু সুযোগ দেওয়া হয়েছিল। সুযোগটি সার্বিক ছিল, মানে ইউনিভার্সাল ছিল, তাই এখানে সুপ্রিম কোর্টের নির্দেশিত সমাধার অধিকার বিন্দুমাত্র কিন্তু লঙ্ঘিত হয়নি। এখানটা একটু নোট করবে। ঠিক আছে, এবার নেক্সট কী আছে, সুপ্রিম কোর্টের কাট অফ ডেট বনাম বোর্ডের নিজস্ব নীতি। সুপ্রিম কোর্ট যেখানে কাট অফ ডেটের কথা বলে সেটা মূলত সেই সব ক্ষেত্রে প্রযোজ্য যেখানে বিজ্ঞপ্তিতে শেষ তারিখ মানে যে লাস্ট ডেটটা মেনশন করা থাকে, লাস্ট ডেট ওখানে শেষ তারিখের উল্লেখ থাকে। ঠিক আছে, প্রযোজ্য যেখানে বিজ্ঞপ্তিতে শেষ তারিখের পর সার্টিফিকেট নেওয়ার কথা উল্লেখ থাকে না। সার্টিফিকেট নেওয়ার কথা উল্লেখ না থাকলে তাহলে কিন্তু এখানে অনওয়ার্ডস লেখা আছে, কিন্তু যে ক্ষেত্রে নিয়োগ বোর্ড নিজেই বিজ্ঞপ্তিতে অনওয়ার্ডস লিখে কাট অফ ডেটের নিয়মটি শিথিল করে দিয়েছে, সেখানে বোর্ডের সেই নীতিগত সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট কিন্তু সম্পূর্ণ বৈধ বলে মান্যতা দেবে। পিআরবি আদালতে সোজা যুক্তি দেবে যে তারা সুপ্রিম কোর্টের নিয়ম ভাঙেনি, কারণ সুপ্রিম কোর্ট নিজেই নিয়োগ বোর্ডকে বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ করার এবং সমস্ত প্রার্থীকে সমান সুযোগ যেমন এডিট উইন্ডো দেওয়ার স্বাধীনতা দেয়। যেহেতু বোর্ড প্রথম দিনই
যেহেতু বোর্ড প্রথম দিন থেকে বিজ্ঞপ্তিতে অর অনওয়ার্ডস লিখে রেখেছিল, তাই তোমার তাই তোমাদের যে সার্টিফিকেটটা, তোমাদের যে 24-25 বা 25-26 সার্টিফিকেটটি গ্রহণ করে পিআরবি সুপ্রিম কোর্টের যে বিজ্ঞপ্তি পবিত্রতা নীতিকে সম্মান জানিয়েছে। এই অকাট্য যুক্তিতে পিআরবি কিন্তু মামলাটি জিতে যেতে পারে। এবার আমাদের যে কেসটা WPA 2877/2026 মামলায় পিআরবি তাদের আইনি ডিফেন্স নিজেদের বক্তব্য শক্তিশালী করতে সুপ্রিম কোর্টের যে 3টি প্রধান ঐতিহাসিক রায় ব্যবহার করতে পারে, তা আমি তোমাদেরকে একবার একটু ডিটেলসে আমি কিন্তু তোমাদেরকে এবার বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে কী কী বক্তব্য? তাহলে ফার্স্ট হচ্ছে মূল বিজ্ঞপ্তির শর্তই হচ্ছে শেষ কথা, স্যানসিটি অফ রুলস অফ দ্য গেম। রায়ের নাম হচ্ছে স্টেট অফ বিহার অ্যান্ড ওয়ারেস ভার্সেস মিথিলেশ কুমার 13 SCC 467। মূল যুক্তিটা কী ছিল? সুপ্রিম কোর্টের এই বিখ্যাত রায়ে বলা হয়েছে খেলার নিয়ম মাঝপথে বলানো যাবে না, দ্য রুলস অফ দ্য গেম ক্যান নট বি চেঞ্জড আফটার দ্য গেম হ্যাজ স্টার্টেড। পিআরবি কীভাবে ব্যবহার করবে এই যুক্তিটাকে? পিআরবি কীভাবে ব্যবহার করবে? বোর্ড আদালতে যুক্তি দেবে যে পিটিশনাররা এখন এসে নতুন ইডাব্লিউ সার্টিফিকেট বাতিল করার যে দাবি জানাচ্ছে তা আসলে মাঝপথে নিয়ম বদলানোর চেষ্টা। যেহেতু পিআরবি প্রথম দিন থেকে মূল বিজ্ঞপ্তিতে 23-24 অনওয়ার্ডস টিল দ্য ডেট অফ ইন্টারভিউ পর্যন্ত জমা দেওয়ার যে কথা বলেছিল, তাই সেই মূল নিয়মের ভেতর থেকে কাজ করা সুপ্রিম কোর্টের এই রায়ের পরিপন্থী নয়, বরং সম্পূর্ণ অনুসারী, সুপ্রিম কোর্টের রায়কে সম্পূর্ণ অনুসরণ করছে, ঠিক আছে? এবার তারপরে কি দ্বিতীয় হচ্ছে অনুত্তীর্ণ প্রার্থীদের মামলা করার অধিকার নেই। তাহলে এটা কি বলে? এটাকে আমাদের বলে লোকাস স্ট্যান্ডি অফ আনসাকসেসফুল ক্যান্ডিডেটস। রায়ের নাম হচ্ছে অনুপল সিং ভার্সেস ওয়ারেস ভার্সেস স্টেট অফ ইউপি অ্যান্ড ওয়ারেস 2 SSC 173। এটার মূল যুক্তি কী ছিল? সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে কোনো প্রার্থী যদি বিজ্ঞপ্তির সময় শর্ত জেনে বুঝে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেন এবং পরবর্তীতে অসফল হন, তবে তিনি আর পুরো নিয়োগ প্রক্রিয়া বা বিজ্ঞপ্তির কোনো নিয়মকে আদালতে চ্যালেঞ্জ করতে পারবেন না। পিআরবি কীভাবে ব্যবহার করবে? যদি মামলাকারীরা পরীক্ষায় ফেল করে থাকে বা নম্বরের দৌড়ে অনেক পিছিয়ে থাকে বা যদি PMT-PT ফেল করে থাকে, তবে বোর্ড এই সাইটেশনটি টেবিলে রেখে সরাসরি মামলাটি খারিজ করার দাবি জানাতে পারে, কারণ এই পিটিশনারদের মামলা করার কোনো এখতিয়ারই কিন্তু নেই, কোনো লোকাল স্ট্যান্ডই নেই। তাহলে 3 নম্বর কী আছে? 3 নম্বরে হচ্ছে আমাদের সমতার সুযোগ ও বোর্ডের নিজস্ব একছত্র অধিকার, আর্টিকেল 14 অ্যান্ড পাওয়ার অফ রিল্যাক্সেশন, ঠিক আছে? রায়ের নাম এটার কেসের নাম ছিল রঞ্জিত সিং করদম অ্যান্ড ওয়ারেস ভার্সেস সঞ্জীব কুমার অ্যান্ড ওয়ারেস। এটা 20 SCC, ঠিক আছে, 209। এটার মূল যুক্তি কী ছিল? এটার মূল যুক্তি ছিল এই রায়ে আদালত বলেছিল নিয়োগ বোর্ড যদি কোনো নিয়মে ছাড় রিল্যাক্সেশন বা কোনো সংশোধন করতে চায়, তবে তা যদি গোপন কোনো প্রার্থীকে সুবিধা না দিয়ে বিজ্ঞপ্তির মাধ্যমে সমস্ত প্রার্থীর জন্য সমভাবে করা হয়, তবে তাকে বৈষম্যমূলক বা অ্যারবিট্রারি বলা যাবে না, ঠিক আছে? সেটা বৈষম্যমূলক কিন্তু নয়, সেটা কিন্তু সম্পূর্ণ লিগ্যাল, ঠিক আছে? এবার পিআরবি কীভাবে এটা ব্যবহার করবে? বোর্ড আদালতে জানাবে যে তারা এডিট উইন্ডো খুলে এবং ইন্টারভিউয়ের দিন পর্যন্ত নতুন ইডাব্লিউ সার্টিফিকেট জমা নিয়ে কোনো দুর্নীতি বা পক্ষপাতিত করেননি। সমস্ত সাধারণ যোগ্য প্রার্থীকে সমান সুযোগ দেওয়া হয়েছিল এবং যা সংবিধানের 14 নম্বর ধারার সমতার অধিকার সম্পূর্ণ মেনে চলে। তাহলে এবার এই 3টি যে সুপ্রিম কোর্টের রায় পিটিশনারদের সমস্ত যুক্তিকে আইনিভাবে কিন্তু খণ্ডন করে দেবে। যেহেতু পিটিশনাররা নিজের নিয়ম মেনে পরীক্ষা দিয়ে এখন নিয়মকে চ্যালেঞ্জ করছে, তাই সুপ্রিম কোর্টের এই নজিরগুলোর উপর ভিত্তি করে কলকাতা হাইকোর্ট পিআরবির পক্ষে রায় দেবে আমার মনে হয়, ঠিক আছে? তবে এবার আমার মনে হয় যে এখানে এই যে পুরো ব্যাপারটা, এটার জন্য কিন্তু আমাদের হাইকোর্টের যে চূড়ান্ত রায় বা চূড়ান্ত আপডেট, তার জন্য অপেক্ষা করাই সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। এটা সম্পূর্ণ আইনি ব্যবস্থা বা আইনত ব্যাপার। তাহলে নিজেরা ব্যক্তিগত মতামত আমরা পোষণ করতেই পারি, কিন্তু যে সমস্ত তথ্য আমরা এখানে আলোচনা করছি কিন্তু এটা সম্পূর্ণ ব্যক্তিগত মতামত পোষণ করছে, এখানে প্রশাসনিক বা আইনত কোনো যোগসূত্র নেই। এবার মহামান্য আদালত যে রায় দেবে সেটা আমাদেরকে কিন্তু চূড়ান্ত বলে বিবেচনা করতে হবে এবং সেটাই আমাদেরকে সর্বদা মান্য করতে হবে। এটাই কিন্তু আমাদের 100% মান্য করতে হবে যেটা আদালত আমাদেরকে রায় দেবে। তো দেখা যাক এবার কী হয়। আমার যেটুকু বলার আমি তোমাদেরকে বললাম, সবাই নিজের মতামত জানিও এই ব্যাপারে, যে আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে বা আমার থিওরির মধ্যে যদি কোনো ভুল থাকে অবশ্যই জানিও, বা আরও যদি কিছু এক্সট্রা আমাদের তরফে যদি কিছু এক্সট্রা থিওরি থাকে বা এক্সট্রা যদি কিছু থাকে, তাহলে সেটাও তোমরা আমাকে বলে দিও, মনে করিয়ে দিও একবার। আজকের জন্য এতটাই। আর যেটা সিভিকের কেসটা, ওটার ব্যাপারে আমি এখন কিছু বলছি না, আজকে আরও কেসগুলোর হিয়ারিং আছে, আজকে কেসগুলো উঠতে চলেছে, ঠিক আছে? আজকে খুব জলদি সিরিয়াল আছে, দেখলাম 14 নম্বর থেকে মেবি আছে। তো ওটা আমি আপডেট দিয়ে দেবো যে আজকের কেসগুলোতে কী হচ্ছে। তোমরা সঙ্গে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এতটাই, ধন্যবাদ।